মেঘের সুনিবিড় ছায়া আর সবুজের সমারোহ জাগিয়ে তুলেছে উদয়গড় রাজ্যকে। রাজকুমারী মায়াবতীর সোনালী চুল সবাইকে অনেক আকৃষ্ট করে, কিন্তু রাজকুমারী ছিল খুবই অহংকারী। এই যে রাজকুমারী, তোমাকে আমি পুরো প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে মা? তাড়াতাড়ি বলো, আমি একটু ব্যস্ত আছি। কি আবার হবে? আগামীকাল তো তোমার বাবার জন্মদিন। তুমি তোমার বাবার জন্য কিছু একটা রান্না করো। ইস, খেয়ে দে আর কাজ নেই, এই গরমের মধ্যে চুলোর পাশে গিয়ে রান্না করব। তুমি বরং কোনো দাসীকে কিছু একটা বানিয়ে দিতে বলো। তোমার রান্না করা আর দাসীর রান্না করা দুটো কি এক হলো? লক্ষ্মী মা, তোমার বাবা তোমার হাতের রান্না খেলে খুব খুশি হবে। আমাকে ক্ষমা করো মা, আমি আর এখন বাবাকে খুশি করতে পারবো না। এই চুলোর কাছে গেলে আমার গায়ের রং কালো হয়ে যাবে না? কেমন মেয়ে রে তুই! নিজের বাবার জন্য একটু রান্না করতে পারবি না? যাও তো মা, শুধু শুধু আমাকে বিরক্ত করো না। রাজকুমারী দেখতে যতটাই সুন্দরী ছিল, ঠিক ততটাই অহংকারী ছিল। নিজের মায়ের সাথে এমন দুর্ব্যবহার করার পর তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা ছিল না। একটু পর সে হাঁটতে বের হলো। রাস্তায় একটা রাখাল বালক সুন্দরী রাজকন্যাকে দেখে খুব অবাক হলো আর তার কাছে এগিয়ে এসে কথা বলতে শুরু করলো। কি সৌভাগ্য আমার, রাস্তায় আপনার দেখা পেলাম রাজকুমারী। কে তুই? যেই দেখলি রাজকুমারী প্রাসাদ থেকে বের হয়েছে, সেই কথা বলতে এগিয়ে এলি? বড় বাচাল ছেলে রে তুই। মানে আপনি দেখতে খুবই সুন্দরী রাজকুমারী। এরকম সুন্দরী মেয়ে আমি একটাও দেখিনি। জানেন রাজকুমারী, আপনার সৌন্দর্য নিয়ে রাজ্যে খুবই আলোচনা হয়, জানেন আপনি? তোর সাহস তো কম নয়। সামান্য একটা রাখাল হয়ে তুই আমার রূপের প্রশংসা করিস? কিছু মনে করবেন না রাজকুমারী, আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। যা, এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হ। যত সব ছোট লোকের দল। রাজকুমারীর এমন দুর্ব্যবহারে রাখাল খুব কষ্ট পেল। সে ভাবতেও পারেনি রাজকুমারী এতটা অহংকারী হবে। এই যে মেয়ে, এই কাগজে একখানা ঠিকানা লেখা আছে, একটু দেখে বলো দেখিনি কোন দিকে গেলে এই বাড়িটা খুঁজে পাবো। উফ, এই যে বুড়ো সাধু, তোমার সাহস তো কম নয়। আমাকে তুই তুই করে বলছো। তুমি জানো আমি কে? কে রে তুই? তুই যেই হোস না কেন, তুই আমার থেকে বয়সে অনেক ছোট, আর তাই তোকে আমি তুই করে বললাম। বয়সে ছোট একটা মেয়ে দেখলে আর অমনিতেই তুই তোকারি করা শুরু করলে? এত বয়স হয়েছে কিন্তু শিক্ষা দীক্ষা কিছুই হয়নি। তা মা বলো দেখি, তোমার পরিচয় কি? আরে বোকা সাধু, আমি হলাম এই রাজ্যের রাজকন্যা। আমার নাম মায়াবতী। কি ব্যাপার সাধু, তুমি এভাবে হাসছো কেন? তুমি যতটাই সুন্দরী রাজকন্যা, ঠিক ততটাই বিষে পরিপূর্ণ তোমার মন। একজন সাধুকে তুমি এভাবে অপমান করেছ, আর তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
এখন থেকে তুমি একটা নিকৃষ্ট টিয়া পাখি হয়ে যাবে। সাধুর এই অভিশাপ দেওয়ার সাথে সাথে মায়াবতী আকারে ক্ষুদ্র হতে শুরু করল এবং ধীরে ধীরে সে একটা টিয়া পাখিতে পরিণত হল। না না, এসব কি হচ্ছে? না না, সাধু বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, দয়া করে আমাকে মানুষ বানিয়ে দিন। আহ 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 আহ। যা, এইবার তোর রূপের অহংকার শেষ হয়েছে। এবার তুই আকাশে উড়ে বেড়া। আহ 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 আহ। সাধু বাবার এমন অভিশাপে রাজকুমারীর জীবনে নেমে এলো প্রবল কালো অন্ধকার। সে বুঝতে পারছিল না এখন সে কোথায় যাবে, আর তাই আকাশের নীলিমায় সে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। হে বিধাতা, এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমাকে তো আমার বাবা মাও চিনতে পারবে না। হে ঈশ্বর, তুমি কেন আমাকে আমার পাপের শাস্তি এত কঠিন ভাবে দিলে? আজ সারাদিন হয়ে গেল, সকাল থেকে একটা শিকারও পেলাম না। না না না, ওই তো একটা টিয়া। যাই যাই যাই, আমি ওকে বরং গিয়ে তাড়া করি। যাই আমি। এ কি, আমার দিকে এভাবে ছুটে আসছে কেন? ও নিশ্চয়ই আমাকে শিকার করে মেরে ফেলতে চায়। কোথায় যাবি রে তুই? তোকে আমি কোথাও পালাতে দিচ্ছি না রে, তোকে আমার শিকার করতে হবে। ঈগল পাখির এমন ক্ষিপ্র আচরণে রাজকুমারী তথা টিয়া পাখিটি খুব ভয় পেয়ে যায়। টিয়া পাখি দ্রুত বেগে ছুটতে শুরু করে এবং একটা গাছের কুঠুরির মধ্যে আশ্রয় নেয়। আরে বাহ, তুই তো খুব চালাক রে। আমার হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত কিনা গাছের কুঠুরিতে ঢুকে গেছিস। দয়া করে আমাকে মেরো না, আমি কোনো টিয়া পাখি নই, আমি হলাম রাজকুমারী মায়াবতী। টিয়া পাখি নাকি রাজকুমারী? শোন রাজকুমারী, কাল আবার তোকে শিকার করতে আসবো আমি। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ঈগল পাখি রাজকুমারী টিয়া পাখিকে ধরতে না পেরে সেখান থেকে চলে গেল। রাজকুমারী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। কোথায় যাব আমি? কি করব এখন? আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই। যাই, আমি বরং আমার বাবা মায়ের কাছে ফিরে যাই, তারা নিশ্চয়ই আমাকে আশ্রয় দেবে। হে ঈশ্বর, আমার একমাত্র মেয়ে কোথায় গেল? মহারাজ, আপনি কিছু একটা করুন, আমার মেয়েকে খুঁজে দিন। ধৈর্য ধরো রানী, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ওকে খোঁজার জন্য লোক পাঠিয়েছি। ধৈর্য ধরো রানী। আজ 3 দিন হয়ে গেল, মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ওই তো আমার মা বাবা বারান্দায় বসে বসে আমার জন্য কান্নাকাটি করছে। আমি জানতাম আমার মা বাবা আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। যাই, আমি বরং তাদের কাছে গিয়ে বসি। মা, ও মা, দেখো আমি এসেছি। মা, আমি তোমার মেয়ে মায়াবতী,
আমি ফিরে এসেছি বাবা। রাজকুমারী একাধারে কথা বলে যেতে লাগলো, কিন্তু তার কথা তার বাবা মা কেউ বুঝতে পারল না। আমার মা বাবা তো আমার কথা বুঝতেই পারছে না। ঈশ্বর, এখন আমি কি করব? এটি আবার এখানে কোথা থেকে আসলো? এমনিতেই মেয়ের চিন্তায় ঘুম আসছে না, তারপর আবার পাখি। পাখিটা দেখতে খুব সুন্দর, নিশ্চয়ই বাগানে উড়ে বেড়াচ্ছিল, এখানে এসে বসেছে। রক্ষী, কোথায় আছো? যাও, পাখিটাকে এখান থেকে নিয়ে যাও আর বাগানে ছেড়ে দিয়ে এসো। মহারাজের আদেশে একজন রক্ষী সাথে সাথে বারান্দায় প্রবেশ করল আর রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে গেল। তার আহাজারি আর চোখের পানি কেউ দেখতে পেল না, এমনকি নিজের বাবা মাও তাকে চিনতে পারল না। ওহ, খাইয়া দাই আর কোনো কাজ নাই, এখন এই সব পাখি তারাইতে হইতাছে। আয় আয়, যা পাখি, যা যা, এইখান থেকে উইরা যা, উইরা যা। এ জীবন রেখে আমার কি হবে? নিজের মা বাবা আমাকে চিনতে পারলো না। না, আমি আর বেঁচে থাকবো না। পানিতে গিয়ে বরং ডুবে মরাই আমার জন্য ভালো। মনের দুঃখে রাজকুমারী তথা টিয়া পাখি সিদ্ধান্ত নিল সে জীবন আর রাখবে না, আর তাই সে নদীর পাড়ে গিয়ে কাঁদতে লাগলো। টিয়া পাখি যখনই নদীতে ঝাঁপ দিতে যাবে, দেখতে পেল একটা রাজকুমার নদীর পাড়ে শুয়ে আছে। রাজকুমারী ধীরে ধীরে সেই রাজকুমারের দিকে এগিয়ে গেল আর দেখতে পেল তার সারা শরীরে অনেকগুলো সুই ফোটানো। এ কি? এই রাজকুমারের শরীরে এত সুই কেন? না না, এই রাজকুমারের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আহ, পানি, আহ, পানি, পানি। চিন্তা করো না রাজকুমার, আমি এখনই তোমার জন্য পানি নিয়ে আসছি। এরপর টিয়া তার ঠোঁটের আগায় করে একটু একটু করে পানি এনে দিল রাজকুমারের মুখে। রাজকুমার ধীরে ধীরে তার চোখ খুলল আর কাতরাতে কাতরাতে বলতে লাগলো, এই তো রাজকুমার, চোখ মেলে তাকিয়েছো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ রাজকুমার? আহ, আরে টিয়া পাখি, তুমি আমাকে পানি দিয়ে সাহায্য করলে। আমার শরীরে তীব্র ব্যথা টিয়া পাখি, এই সুইগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো রাজকুমার? আমার সৎমা আমাকে জাদু করে এমন অবস্থা করেছে টিয়া পাখি। সে হলো পাতালপুরের রানী। সে আমাকে সারা শরীরে সুই বিদ্ধ করে নদীতে ভাসিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না রাজকুমার, আমি তোমার শরীরের সমস্ত সুই খোলার ব্যবস্থা করছি। এরপর রাজকুমারের সমস্ত শরীরের একটা একটা করে ফুটে থাকা সুই খুলতে থাকে রাজকুমারী। সে মোটেই ক্লান্ত হলো না, বরং রাজকুমারকে সাহায্য করতে পেরে তার ভালোই লাগলো। রাজকুমার, তোমার শরীরের সমস্ত সুই আমি খুলে ফেলেছি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না টিয়া পাখি। তবে এবার তুমি কোথায় যাবে রাজকুমার? কোথায় আর যাব বলো, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুমি আর আমি একরকমই দুঃখী। রাজকুমার, চলো আমরা দুজনে জঙ্গলে থাকার কোনো একটা ব্যবস্থা করি। এরপর মায়াবতী, রাজকুমারী আর রাজকুমার জঙ্গলের ভেতরে ঘুরতে লাগলো আর একটু পর দেখতে পেল একটা ভাঙা ঘর। এই তো রাজকুমার, আপাতত থাকার জন্য একটা জায়গা পেয়ে গেছি।
তোমাকে অনেক ধন্যবাদ টিয়া পাখি, তুমি আমাকে সাহায্য করেছো। তুমি এখানে বিশ্রাম নাও রাজকুমার, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এই তো গেল মায়াবতী আর রাজকুমারের কাহিনী। মায়াবতী রাজকুমারকে খাবার জোগাড় করে এনে দিত, আর রাজকুমার সেটা খেয়ে কোনো রকমে বেঁচেছিল। না না, এ কিছুতেই সম্ভব নয়। রাজকুমার কিছুতেই বেঁচে থাকতে পারে না, পারে না। শয়তান রানী, এইবার তুই মজা বুঝবি। শয়তান আয়না, তোর সাহস তো কম নয়, আমাকে তুই টিটকারি করছিস। আচ্ছা, তুই কেমন মা? রাজকুমার তোকে কত ভালোবাসতো, আর তুই তাকে সুইবিদ্ধ করে নদীতে ফেলে দিয়েছিস। কে বলেছে, কে বলেছে আমি তার মা? আমি তো তার মা নই, আমি হলাম ওর সৎ মা। বোকা রানী, মা কখনো সৎ আর অসৎ হয় না রে, মা তো মাই হয়। বুঝবি, একদিন তুই ঠিক বুঝতে পারবি। না না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। এখনই আমাকে পাতালের ওপরে যেতে হবে, আর রাজকুমারকে গিয়ে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। টিয়া পাখি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো বন্ধু, কিন্তু এভাবে কদিন চলবে বলো তো? আমাকে তো কিছু একটা করতে হবে। তোমাকে কিছুই করতে হবে না রাজকুমার, তুমি ঘরে বসে বিশ্রাম নাও। তোমাকে আর বাইরে কাজ করতে হবে না, আজ থেকে তুমি ঘরে থাকবে, আমি গিয়ে মাছ মেরে আনবো। কিন্তু তোমার সৎ মা যদি কোনোভাবে জেনে যায় তুমি এখনো বেঁচে আছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না টিয়া পাখি, তুমি কোনো চিন্তা করো না। এদিকে রাজকুমার আর টিয়া পাখি একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়াবতী তার মনের কথা রাজকুমারকে খুলে বলতে পারে না, কারণ সে তো এখন আর মানুষ নয়, বরং সে এখন একটা পাখি। কি করব আমি? আমি তো রাজকুমারকে ভালোবেসে ফেলেছি, আমি তো রাজকুমারকে বিয়ে করে সংসার করতে চাই। না না, ওকে এসব কথা আমি কিছুতেই বলতে পারবো না, আমি তো অভিশপ্ত। একদিকে রাজকুমারী মায়াবতী যখন রাজকুমারকে নিয়ে স্বপ্নে বিভোর, ঠিক তখনই পাতালপুরের রানী উপস্থিত হলো তার বাড়িতে। কোথায় রাজকুমার, কোথায় লুকিয়ে আছো তুমি? আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও, তুই সেই পাখি যে রাজকুমারকে বাঁচিয়েছিস, তাই না? এবার বল দেখি, রাজকুমার কোথায় আছে? ওকে আমার হাতে তুলে দে। আমি বেঁচে থাকতে তুমি রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবে না। তোর তো বড্ড সাহস, আমার মুখে মুখে কথা বলছিস। তোকে আজকে এমন মজা দেখাবো, বাপের নাম ভুলে যাবি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান রানী।
এখন আমি তোকে খাঁচায় বন্দি করে পাতালপুরে নিয়ে যাব আর গাছের মধ্যে ঝুলিয়ে রাখবো। আমার সাথে বেয়াদবি করার শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এরপর সেই পাতালপুরের রানী টিয়া পাখিটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ভুলক্রমে সে তার জাদুর আয়নাটি ওই বাড়ির উঠানেই ফেলে রেখে চলে গেল। যখন রাজকুমার ফিরে এলো, সে দেখতে পেল কোথাও টিয়া পাখিটি নেই। টিয়া পাখি, ও টিয়া পাখি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। এ কি টিয়া পাখি, তুমি কোথায় গেলে? কোথায় তুমি? তোমার টিয়া পাখি এখানে নেই গো রাজকুমার। তোমার সৎ মা পাতালের রানী তাকে এখান থেকে নিয়ে গেছে। ওই তো জাদুর আয়নাটা ওখানে পড়ে আছে। ও জাদুর আয়না, বলো তো আমার টিয়া পাখি কোথায় আছে? তোমার টিয়া পাখিকে তোমার সৎ মা পাতালপুরীতে নিয়ে গেছে আর ওখানে ওকে মেরে ফেলবে। না না, আমি আমার টিয়া পাখির কোনো ক্ষতি হতেই দেব না, কিছুতেই না। তুমি এখনই যাও রাজকুমার, তোমার টিয়া পাখিকে রক্ষা করো। এই নাও, আমি তোমাকে একটা জাদুর কার্পেট দিচ্ছি। এই জাদুর কার্পেটে করেই তুমি পাতালে প্রবেশ করতে পারবে। আর এই তলোয়ারটা তুমি তোমার সাথেই রাখো। এর আঘাতে মৃত্যু হবে তোমার মার, সৎ মার। জাদুর আয়নার কথা মতো রাজকুমার সেই জাদুর কার্পেটে চড়ে প্রবেশ করতে লাগলো পাতালের গহীন থেকে আরো গহীনে। সে যতই গহীনে যেতে লাগলো, সে শুনতে পেল টিয়া পাখি জোরে জোরে কান্না করছে। আমি জানি রাজকুমার তোকে বাঁচাতে নিশ্চয়ই এখানে আসবে, আর তখনই তাকে আমি হত্যা করব। আমার রাজকুমার নিশ্চয়ই এখানে আমাকে বাঁচাতে আসবে, কিন্তু এসে সে তোমাকে হত্যা করবে, দেখে নিও। এই পাখি, তোর তেজ এখনো কমছে না, দাঁড়া, তোকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। এরপর সেই পাতালপুরীর রানী টিয়া পাখিকে উদ্দেশ্য করে একটা তীর ছুঁড়তে যাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে উপস্থিত হলো রাজকুমার। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও মা, এখনই তুমি টিয়া পাখিকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই তো রাজকুমার সুর সুর করে চলে এসেছে, এবার তোদের দুটোকে হত্যা করব, হত্যা। এরপর সেই পাতালপুরীর রানী টিয়া পাখিকে উদ্দেশ্য করে একটা তীর ছুঁড়ে মারে, আর সেই তীর লাগে টিয়া পাখির গায়ে। রাজকুমার তখন তার তলোয়ারের আঘাতে রানীকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু টিয়া পাখি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এ কি হলো তোমার? উঠে পড়ো টিয়া পাখি, উঠে পড়ো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি যে তোমাকে ভালোবাসি। এরপর রাজকুমার ভালোবেসে তার কপালে একটা চুম্বন দেয়, আর সেই সাথে সাথেই টিয়া পাখিটি মনুষ্যরূপ ফিরে পায়। আমি কোথায়, কোথায় আমি? এ কি, তুমি তো টিয়া পাখি নও, তুমি হলে একটা মানুষ। তার মানে তুমি এতদিন টিয়া পাখির শরীরে ছদ্মবেশ ধরেছিলে? রাজকুমার, আমি কোনো ছদ্মবেশ ধরে থাকিনি, বিশ্বাস করো, আমি ছিলাম অভিশপ্ত। আজ
তোমার ভালোবাসার স্পর্শে আমি আমার নতুন জীবন ফিরে পেলাম। আর এক মুহূর্ত দেরি নয় রাজকুমারী, এখন থেকে আমি হলাম এই পাতালপুরের রাজা, আর তুমি হলে এই পাতালপুরের রানী। মায়াবতী রাজকুমারের সাথে পাতালপুরে নতুন জীবন শুরু করে, আর এভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কিন্তু এত কিছুর পরেও রাজকুমারী তার বাবা মায়ের জন্য খুব খারাপ লাগতে শুরু করলো। আমার মহারানীর মন খারাপ কেন? কি হয়েছে? কতদিন হয়ে গেল আমি আমার বাবা মাকে দেখিনি। চলো রাজকুমার, আমরা আমাদের রাজ্য থেকে ঘুরে আসি। আচ্ছা, এই কথা। জাদুর কার্পেট তো আমাদের সাথেই আছে। চলো আমরা এই কার্পেট করে তোমাদের রাজ্যে চলে যাই। এর পরের দিন সকালবেলা মায়াবতী এবং রাজকুমার জাদুর কার্পেটে করে চলে আসে তাদের রাজ্যে। মহারাজ, মহারাজ, অদ্ভুত কাণ্ড ঘটে গেছে, অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। আমাগো রাজকুমারী ফিরাইছে, ফিরাইছে আমাগো রাজকুমারী। কি বলছো তুমি রক্ষী? আমার মেয়ে ফিরে এসেছে? কোথায় সে? তাকে তাড়াতাড়ি আবার কাছে নিয়ে এসো। কোথায় সে, কোথায়? বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। মা, এতদিন তুই কোথায় ছিলি মা? আমরা তোকে পাগলের মতো পুরো সব জায়গায় খুঁজে বেরিয়েছি। সে অনেক বড় ইতিহাস বাবা। এই যে দেখো, ও হচ্ছে পাতালপুরের রাজকুমার। ও আমার জীবন বাঁচিয়েছে বাবা, আর আমি ওকে বিয়ে করেছি। সত্যি বলছিস? ও আবার জামাতা? কে কোথায় আছো? আমার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে বরণ করার ব্যবস্থা করো, আর রাজ্যে সবাইকে মিষ্টি বিলিয়ে দাও। এভাবেই শেষ হয়েছিল মায়াবতী এবং রাজকুমারের গল্প।